আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রথম বিদেশ সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে শ্রমবাজারের বিষয়ে। কুয়ালালামপুর থেকে যাবেন বেইজিং। আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে শিগগিরই ফেরত আনা হবে। আরব আমিরাতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে নেমে বাবা ও ছেলে সহ 4 জনের মৃত্যু। গ্যাস জমে থাকার কারণে এই দুর্ঘটনা, ধারণা পুলিশ ও স্থানীয় প্রশাসনের। বিষক্রিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে বলে আমরা ধারণা করতেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকার সাভার ও আশুলিয়ায় অপরাধ বেড়েই চলেছে। মূল কারণ আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা। জামিনে বেরিয়ে আসছে অপরাধীরা, স্থানীয়দের উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিল ইরান। অনিশ্চয়তায় শান্তি আলোচনা। কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দেবেন। সেখান থেকে 22 জুন যাবেন চীন। প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়ে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমান যাবেন বেইজিংয়ে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে শনিবার পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন। তিনি জানান, মালয়েশিয়া সফরকালে তারেক রহমান বাংলাদেশিদের জন্য সেখানকার শ্রম বাজার আরও সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন 2026 তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব। ওই বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আর আলোচনায় আসবে। চীন সফরে তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে জোর দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবে। বিকেলে চীনের গ্রেট হলে চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতিতে প্রধানমন্ত্রীর বেইজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, এই তিনটা দেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি কে রেখে বাংলাদেশ তার অর্থনৈতিক পুনরুজ্জীবন বলেন বা কৌশলগত উন্নয়ন পদক্ষেপ, সেটা বাস্তবায়নের একটা
নীতি গ্রহণ করেছে এবং এই নীতির অংশ হিসেবেই তিনি প্রথমে মালয়েশিয়া যাচ্ছেন এবং আগামীতে সরকারের যে পদ্মা ব্যারেজ যে প্রকল্প আছে, তারপরে সরকারের আরও যে উন্নয়ন প্রকল্প, মেগা প্রকল্প, আমাদের তিস্তা মহাপরিকল্পনা আছে, এখানে কিন্তু চীন বড় ইনভেস্টর হতে পারে। চীন সফর শেষে ২৬ জুন রাতে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর দিন কাটছে চরম অনিশ্চয়তায়। বিভিন্ন সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের আকুতি, তারা ফিরতে চান নিজ ভূমিতে। আর কান্দের সম্বাদে আরা জাগা দেবেন, আরা সসম্পত্তি লই, গরু সর লই রে, গুদা হাড়ি লই রে, আরা বেশি সুন্দর করে আসছিলাম। আরারে মগের দেশ সরকারের জুলুম করিয়ে রে, আরা তো দেশের নেলাগি আরারে জুলুম করিয়ে রে, দুরাই দিয়ে দেশত আসি রে, আরা তেরবালের মাথার তলে গুড়া গুড়া প্রতি মাথার তলে আরা কোন থাকিতে বেশি মুশকিল হয়ে গিয়ে। ভয়াল স্মৃতি এখনো তাড়া করে জব্বার, হাসানুল্লাহ সহ লাখো রোহিঙ্গা শরণার্থীর। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সহিংসতার আগুনে পুড়ে গেছে তাদের ঘর, অনেকে হারিয়েছেন স্বজন। এমন পরিস্থিতিতে তারা ২০১৭ সালের পর সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। চরম অনিশ্চয়তায় জীবন কাটছে রোহিঙ্গাদের। এক সময় তাদের নিজ দেশে নিরাপদ বাসস্থান থাকলেও এখন তারা শরণার্থী। কক্সবাজারে ৩৪টি ক্যাম্পে ও ভাসানচরে মোট ১২ লাখের বেশি রোহিঙ্গার জীবন কাটছে শরণার্থী হিসাবে। আরা দেশম্বাদের ৯ বছর আরে বেশ সময় গিয়ে গই আর বাংলাদেশ মারা তাকি বলে না স্যার, আর নিজের রাইট লিয়ে রে নিজের দেশের মাঝে আরা সুন্দর করে যাই বললা বলি ইয়ার মাঝে আরা রিপার্টিশন বলা সাইড আরা রিপার্টিশন ওইখানে পারি আরা তুই জলদি আরা রিকোয়েস্ট করে দে, আর করে দে, আরা রিপার্টিশন করে দি পারলা। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই শরণার্থী ক্যাম্পের প্রতিটি পরিবার ও ব্যক্তির চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। আমি অনুরোধ করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক। রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানে শিক্ষার ব্যবস্থা করে। প্রত্যাবাসন পরিস্থিতি এ পর্যায়ে বলার মতো তেমন কিছু নেই। নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের একটাই প্রত্যাশা, একদিন তারা ফিরবেন নিজ দেশে, ফিরে পাবেন জন্মভূমির মাটি ও আপন ঘর। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে শিগগিরই ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি কথা জানান। বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজির আহমেদকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন মামলার আসামি তিনি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ডওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে নেমে বাবা ও ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। একটি ছাগল কূপটিতে পড়ে গেলে তা উদ্ধার করতে গিয়ে প্রথমে ছেলে আটকা পড়ে, তাকে উদ্ধার করতে নেমে অন্যরা প্রাণ হারান। জমে থাকা গ্যাসের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশ ও স্থানীয় প্রশাসনের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মধুপুর উপজেলার সীমান্তবর্তী টেকলি ইউনিয়নের জলুই গ্রামে 2 বছর আগে এই কূপ খনন করা হয়। বেশ কয়েক মাস ধরে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
শনিবার সকাল 8:30টার দিকে কূপটিতে একটি ছাগল পড়ে যায়। স্থানীয়রা জানায় প্রাণীটিকে উদ্ধার করতে এতে নামে 14 বছরের নেইমার মরং। দীর্ঘক্ষণ সে উঠে না আসায় তার বাবা বাবুল হাদিমা কূপে নামেন। অনেকক্ষণ বাবা ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে এগিয়ে আসেন বাবুল হাদিমার শ্যালক গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতন নকরেক, কিন্তু তাদের কেউই ফিরে আসেননি। ছাগল বাচ্চা পড়ছে, আবার ওর ফুফু এলে ডাকতেছে নেইমার খুঁয়া, নেইমার দূর দিছে, ছাগল বাচ্চা পড়ছে, ফুফুর জন্য ছাগল বাচ্চা মরছে, ওইটা তুইলে দেন নাকবো কই। আমি কইছি আগে রুটি খাই আয়। ও দৌড় পাইরে আইসা দেখলো যে ওই বাচ্চা ওখানে, পরে ওই নামার পরে ও আমার বাবুও আসে না বা আমার বোনের জামাইও আসে না, তারপরে ওই নামার পরে ও আসে না, তারপরে ওই যে আরেক লোক ছেলে ও নামলো, ও তো মনে করো দুই মই আছে না, ময়ের দুই সিঁড়ি নামতে ও উপরে গেল। ওই সাগরে বান খিবা ফিরে নাপ মারে পড়ছে, ওই পড়াটা উঠাবার গিয়ে এই যে একজনের পর এই 4 জন গেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে আসেন এবং 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনায় জলুই গ্রামে শোকের ছায়া নেমে আসে। বাবুল হাদিমার পরিবার টয়লেটের সেপটিক ট্যাঙ্ক তৈরির জন্য কূপটি করেছিল বলে জানান স্থানীয়রা। টয়লেটের জন্য কুয়া করা হয়েছিল, মানে 10 ফিট নাকি 12 ফিটের মতো। আমরা আসলে সকালবেলা খবর পাই যে ওখানে একটা কূপ গর্ত করা ছিল, সেখানে 4 জন লোক মারা গেছে। পরে আমরা পুলিশ পাঠাই, আমিও নিজে যাই সে ঘটনাস্থলে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসন পক্ষ থেকে সবাইকে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ধারণা, পরিত্যক্ত কূপটির ভেতরে গ্যাস জমে থাকায় 4 জনের কেউই জীবিত ফিরতে পারেনি। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলেছে। আধিপত্য বিস্তার, মাদক কারবার ও জমি নিয়ে বিরোধ এর মূল কারণ। গ্রেপ্তারের পর অপরাধীরা জামিনে বেরিয়ে আসছে, এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। গত 20 মে আশুলিয়ায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে 2 ভাইকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক বেড়েছে শিল্পাঞ্চল জুড়ে। গত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত 5 মাসে সাভার মডেল থানায় মামলা হয়েছে 434টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন 1127 জন। একই সময়ে আশুলিয়া থানায় 503টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 1121 জন। উদ্ধার করা হয়েছে 12টি অস্ত্র। স্থানীয়রা বলছেন, মামলা ও গ্রেপ্তার বাড়লেও কমেনি অপরাধ। আজকে ধরলেন, আবার 2 দিন পর ছাইরা দিলেন, এটা তো সমাধান না। সমাধান হইলে, স্থায়ী সমাধান হইলে জোরালো সিদ্ধান্ত নিতে হবে। একজন ইয়াবা বিক্রি করতেছে, এখন তাদের শেল্লার দিয়েছে ওই এলাকার নেতা। ধরলেও ধরে যাদেরকে চালান করে তারা আইনের ফাঁক ফোকর মানে গলিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে আবার আগের কাজে ফিরে আসে। এটা প্রশাসনের সমস্যা না, জনগণের সমস্যা না রাজনৈতিক সমস্যা, এটা তো বলা মুশকিল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি অপরাধ দমনে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জনগণ বলেন, রাজনীতিবিদ বলেন, সবাইকে পজিটিভ চিন্তায় নানা রকম অপরাধ প্রতিরোধ না করা যায়, তাহলে সাভার আশুলিয়ার মানুষ মারাত্মকভাবে অনিরাপদ হবে। সাভার ও আশুলিয়া এলাকায় 2টি থানা, 8টি পুলিশ ফাঁড়ি, র্যাব ও ডিবির কার্যালয় থাকলেও জনবল সংকটের কথা জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। সাভারে এই 80-90 লক্ষ মানুষের জন্য মাত্র থানা 2টি। এখানে যদি আমাদের একাধিকে আরও 2-3টি থানা অতিরিক্ত থাকতো, 5টি বা 6টি থানা থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা বেশি মানুষকে আইনের আওতায় বা আইনের কাভারেজে আমরা নিয়ে আসতে পারতাম। পুলিশ বলছে, শিল্পাঞ্চল এলাকায় অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্কেল এসপি সহ যে আমাদের যে ডিবি থানা যে টিমগুলা, সেই টিমগুলাকে আমরা বেগবান করেছি। তারা কিন্তু প্রিভেন্টিভ পুলিশিংও করছে। অপরাধের মূল কারণ চিহ্নিত করে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি স্থানীয়দের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার দিবাগত গভীর রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই চেষ্টা চালায়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে বাধা দেয়। পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুটি সীমান্তে শূন্য রেখায় ৭ দিন ধরে আটকে আছে ভারত থেকে জোর করে ঠেলে দেওয়া ৫ যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছে। এই ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আরও একটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। আজ খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথে এর ফয়সালা হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা। বস্ত্র খাতে কাঁচামাল আমদানিতে বিদ্যমান শতকরা ৩০% মূল্য সংযোজন কর প্রত্যাহার হলে বাজারে অসম প্রতিযোগিতা বাড়বে, ফলে দেশীয় শিল্প বিপর্যয়ে পড়বে। আজ সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ নেতারা। তারা জানান, জ্বালানি সংকট সহ বিভিন্ন কারণে ২০১৯ সালের পর থেকে ২৩৪টি টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে। তৈরি পোশাক খাত থেকে প্রতি বছর রপ্তানি আয় হয় প্রায় $40 বিলিয়ন। ২০৩০ সাল নাগাদ এই রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করতে চান খাত সংশ্লিষ্টরা। তবে তৈরি পোশাক খাতের অন্যতম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে পরিচিত টেক্সটাইল খাত বারবারই উপেক্ষিত হচ্ছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে নানা ধরনের অসঙ্গতির কথা বলেন শিল্প মালিকরা। এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শতকরা ৩০% মূল্য সংযোজন করার শর্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই শর্ত প্রত্যাহার হলে বন্ড সুবিধার অপব্যবহার হবে। ৩০% যেটা ভ্যালুয়েশন করার কথা ছিল, তার মানে আমি যদি ইম্পোর্ট করতাম ১০০ টাকার পণ্য, আমাকে মিনিমাম ৩০ টাকা ভ্যালুয়েশন করে ১৩০ টাকা হিসেবে এক্সপোর্ট করার কথা ছিল। এখন এই ৩০% ভ্যালুয়েশনটা যদি উইথড্র হয়ে যায়, তাহলে উনি যদি ১০০ টাকার পণ্য ইম্পোর্ট করে ১০১ টাকা এক্সপোর্ট করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমাদের প্রায় ২৩৪টি মিল এই মুহূর্তে আউট অফ অপারেশন, এর ভিতরে ১১৪টি স্পিনিং মিল, এবং যারাও চলছে তাদেরও কিন্তু তারা 100% সক্ষমতায় তাদের ফ্যাক্টরি চালাতে পারছে না। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বিটিএমএ সভাপতি বলছেন, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানিতে শতকরা ৩০% মূল্য সংযোজন করার শর্ত বহাল রাখার পাশাপাশি পলিয়েস্টার স্টেপল ফাইবার আমদানিতে আরোপ করা ৫% শুল্ক প্রত্যাহার করা দরকার। গ্যাস যাতে ঠিক থাকে, পরিস্থিতি যাতে ভালো থাকে, পরিবেশ যাতে ভালো থাকে, তারপরে আপনার যেসব অরাজকতা, খুন খারাপা হচ্ছে, এগুলোকেও কন্ট্রোলে আনতে হবে। এখন চাঁদাবাজির যে একটা প্রকট একটা যাচ্ছে, আমরা ফ্যাক্টরি চালাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, ট্রাক থামাচ্ছে, গেটের সামনে দাঁড়িয়ে থাকছে। তো এগুলো অ্যাড্রেস করতে হবে সরকারকে। পাশাপাশি আমাকে ইউটিলিটি কস্ট কমিয়ে আনতে হবে। কর্পোরেট কর শতকরা 27.5% থেকে কমিয়ে 12% করার দাবি জানান বিটিএমএ সভাপতি। কিছু কিছু আইটেম আছে বন্ডে থেকে এক্সবন্ডও করে দিতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়ায় দুটি ইউনিয়নের নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলের নামে রাখা হয়েছে। এমন অভিযোগ ওঠার পর তা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়রা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের প্রতিক্রিয়া উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। সীমান্ত এবং দিগন্ত স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলের নামের সঙ্গে মিল থাকায় ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও জন্ম দেয় সমালোচনা, আলোচনা আর বিতর্কের। ক্ষমতায় যায় তাই মাতাব্বর হয়ে যায়, জনগণের আর ধার ধারে না। মাননীয় প্রতিমন্ত্রী সাহেবের ছেলের নামে এবং পরিবারের নামে যে 3টা ইউনিয়ন করা হয়েছে, এগুলো তাকে অতি উৎসাহী করে, তাকে হয়তো তেলবাজি করে কোনো প্রশাসন, যেমন শেখ হাসিনার সময়ে শেখ রাসেল,
ফজিলাতুল মুজিব নাম করে সারা বাংলাদেশ ছেয়ে দিচ্ছিল। আবার এই প্রশাসন এই তেলবাজি করে হয়তো আমাদের প্রতিমন্ত্রীর মাধ্যমে আবার নতুন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে। যেটা লেছে এটাই ঠিক, কিন্তু এইটা যেটা করতে এটা ঠিক হবে না, কারণ ওটা পক্ষ চলে দেবে। এই যে সীমান্ত দিবান্তর নামটা রাখলো, এটা কি ঠিক কথা? ঠিক হয়নি। আগে যেটা ছিল ওটাই তো ভালো ছিল। জগন্নাথপুর দিলেই খুশি হতাম, যেহেতু জগন্নাথপুর আছে, জগন্নাথপুর দিলে আমরা খুশি হতাম। তানাদের সীমান্ত ইউনিয়ন যেহেতু ভারতের পাশে আমরা বসত করতেছি, এই জন্য হয়তো বা সীমান্ত দিল। ও পাশে সোনাতলা, ও পাশে দেখা গেল হলো গাইবান্ধা, এই জন্য আমরা সীমান্তের মধ্যে পড়ছি। ভাগ্যের বিষয়, সবারই ভাগ্যে এটা হয় না। যদি ইউনিয়নটা করতেই চাই, ওই এলাকার যে জেনুইন নামটা, সেই নামটা দিয়ে করাই উচিত। নানানজন নানান কথা বলিচ্ছে তার ছেলের নামে যেন না হয়, জনগণ যেন ক্ষিপ্ত না হয়, এই হিসেবে অন্য নাম রাখাই ভালো। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নওগাঁর 11টি উপজেলায় শেষের পথে খাল পুনর্খননের কাজ। এখন খালের দুই পাড়ে চলছে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার সারা দেশের যে মরা খালগুলো রয়েছে সেই খালগুলো পুনর্খনন করে স্থানীয়দের আর্থসামাজিক কাজে উন্নয়ন সাধন করা। বিশেষ করে সারা দেশে এখন মরা খালগুলো পুনর্খননের কাজ চলছে। তার ধারাবাহিকতায় নওগাঁর 11টি উপজেলাতে বিভিন্ন যে মরা খালগুলো রয়েছে সেই খালগুলো পুনর্খননের কার্যক্রম এখনও চলমান রয়েছে। বিশেষ করে এখন যে সকল খালগুলো পুনর্খনন করা হয়েছে সেই সকল খালে ইতিমধ্যে পানি জমতে শুরু করেছে। আর অনেক জায়গাতে অনেক স্থানীয় বাসিন্দারা হাঁস লালন পালন শুরু করেছে এবং খালগুলো যাতে টেকসই হয়, খালের পাড়গুলো যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে খালের যে পাড়গুলো রয়েছে সে পাড়গুলোতে বিভিন্ন ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ লাগানো হয়েছে। এছাড়া খালের দুই পাড় দিয়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি এখনো চলছে। এক কথায় এই খাল খননের মাধ্যমে নওগাঁর 11টি উপজেলার খাল সংলগ্ন বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এখনই খাল থেকে উপকার পাওয়া শুরু করেছে। আগে এই খালে খনন ছিল না, পানি ছিল না, কিচ্ছুই ছিল না। এখন এই খাল খোঁড়ায়ে আমাদের বিরাট সুবিধা। আমরা এই খালের পানি দিয়ে জমি সিঁচতে পারি, মৌসুমী আবাদ করতে পারি। এই খালটি দীর্ঘ যাবৎ পূরণ হয়ে থাকে মাটিয়ে, তো এই খাল খননের কারণে আমাদের এই খালে পানি জমে থাকে, আমাদের বিভিন্ন উপকারী হচ্ছে। বা হাঁস লালন পালন করতেছি, বা বিভিন্ন আবাদ বুনের দিক দিয়ে আমাদের সুবিধাজনক হচ্ছে। আগামীতে এই খাল থেকে তারা ব্যাপকভাবে উপকৃত হবে এবং আরও যেগুলো খালগুলো ছোটোখাটো জলাশয় আছে, নদীগুলোর আছে, সেগুলো যদি পুনর্খনন করা যায় তাহলে জলাশয় এবং নদীগুলো পুনর্খননের মাধ্যমে যেমন পানির প্রবাহটা বৃদ্ধি পাবে, মাঠের জলাবদ্ধতা দূর হবে এবং জলাশয় এবং নদীগুলোর পাশে যে বাসিন্দাগুলো রয়েছে তাদের আর্থসামাজিক উন্নতি ঘটবে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল আনবিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর পর তেহরান জলপথটি প্রায় বন্ধ করে দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর তা খুলে দেয় তেহরান। সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। হরমুজ প্রণালী নতুন করে বন্ধ করে দেওয়ার অনিশ্চয়তা পড়েছে শান্তি আলোচনা। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। খেলার খবর। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। 4-2 গোল ব্যবধানে রানার আপ হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আড়াই মাস আগে দেশের ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ফাইনাল ম্যাচ। খেলা শুরুর আগেই উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুদে ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি আশা করেন বাংলাদেশে একদিন বিশ্বমানের তারকা তৈরি হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে, ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। তারেক রহমান জানান, দেশে ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গন সমৃদ্ধ করতে তার সরকার কাজ করছে। প্ল্যান করেছিলাম যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলে হাইতির বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয় ব্রাজিল সমর্থকদের মাঝে চলছে বাঁধভাঙা উল্লাস। নেচে গেয়ে সমর্থকরা অভিনন্দন জানান খেলোয়াড়দের। ভক্তদের প্রত্যাশা, হেক্সা জয়ের মিশনে আর কোনো ভুল করবে না আনচেলত্তির শিষ্যরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চলছে সাম্বা ডান্স। হাজারো মাইল দূরে সাও পাওলো পাকাইম্বু স্টেডিয়ামে ফ্যান ফেস্টে চলছে ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস। ম্যাথিউস কুনা জোড়া গোলের পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র করেন একটি গোল। হাইতির বিপক্ষে জয়ে এমন উৎসব যুক্তরাষ্ট্রের ডালাস ও টাইমস স্কয়ারেও দেখা গেছে ব্রাজিল ভক্তদের মাঝে। চমৎকার ম্যাচ জিতে পরের পর্বের খেলা নিশ্চিত করেছে আমরা। এই ফলাফল খেলোয়াড়দের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। প্রথম ম্যাচে ড্র করার পর হাইতির বিপক্ষে জয় যেন হলুদ জার্সি সমর্থকদের নান্দনিক ফুটবলে জয়গান। এই জয়ের ফলে কার্লো আনচেলত্তির দল গ্রুপ সিতে 4 পয়েন্ট পেয়েছে। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে গোল পার্থক্যে এগিয়ে থাকবে ব্রাজিল। এই জয়টা প্রত্যাশিতই ছিল। হাইতিও খুব ভালো দল, এখন সময় সামনে এগিয়ে চলার। ভিনিদের বলবো, চলো জয়ের পথে এগিয়ে যাই। এই জয়টি আমাদের পুরো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে আমাদের আরেকটি ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে, সেখানেও জয়ের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। হাইতির বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেন 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেলেসাও মূল একাদশে ফিরছেন নেইমার জুনিয়র। তাতে ভক্ত সমর্থকদের মাঝে আনন্দের মাত্রা আরও বেড়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব রাতে দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রথম বিদেশ সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে শ্রমবাজারের বিষয়। কুয়ালালামপুর থেকে যাবেন বেইজিং। আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প। তিস্তা তো আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে শিগগিরই ফেরত আনা হবে। আরব আমিরাতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে নেমে বাবা ও ছেলে সহ 4 জনের মৃত্যু। গ্যাস জমে থাকার কারণে এই দুর্ঘটনা, ধারণা পুলিশ ও স্থানীয় প্রশাসনের। বিষক্রিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে বলে আমরা ধারণা করতেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকার সাভার ও আশুলিয়ায় অপরাধ বেড়েই চলেছে। মূল কারণ আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা। জামিনে বেরিয়ে আসছে অপরাধীরা, স্থানীয়দের উদ্বেগ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিল ইরান। অনিশ্চয়তায় শান্তি আলোচনা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।